প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসে। তোমরা অনেকেই অনলাইনে এসেছো, এখন যারা অনলাইনে আসতে নাই আমি তোমাদেরকে বলবো তোমরা দ্রুত অনলাইনে আসো। আজকে আমরা আমাদের আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আর যারা অনলাইনে আসছো তোমরা একটা কমেন্ট লিখো, কমেন্ট লিখলে আমি এনশিওর হবো যে কারা কারা আসছো। তোমরা যারা অনলাইনে আসছো তোমরা তোমাদের হাই হ্যালো যে যেটা বলো একটা কমেন্ট লিখো, কমেন্ট লিখলে আমি এনশিওর হবো যে তোমরা অনলাইনে আসছো। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা গত ক্লাসে পরিসংখ্যানের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। পরিসংখ্যানের মধ্যে আমরা আয়তলেখ, তারপর গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ নিয়ে কাজ করেছিলাম। অনেকেই আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছো, যারা হোমওয়ার্ক পাঠিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো হোমওয়ার্ক পাঠাও নাই তারা একটু ক্লাস শেষে বা সময় সুযোগ করে তোমরা আমার মেসেঞ্জারে তোমরা হোমওয়ার্কটা পাঠিয়ে দিবা। তো আজকে আমি আমার ক্লাস এবং কার্যক্রম শুরু করছি। উপরে অলরেডি একটা ফরম্যাট আমি আগে থেকে তৈরি করে রেখেছি। অজীব রেখার যে কৌশলটা জাস্ট আমি একটু আলোচনা করব। প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা গড় দেয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা গড় দেয়া থাকবে। বলবে যে উক্ত গণসংখ্যা নির্বাচনী সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। তাহলে অজীব রেখা অঙ্কন করার জন্য আমরা একটা নতুন করে ঘর করতে হবে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। একমাত্র অজীব রেখার জন্যই একটা ঘর করতে হবে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই ক্রমযোজিত গণসংখ্যার সিস্টেমটা আমরা জানি, যেমন এখানে 4 এর 4, তারপরে 4 এ আর 1 এ যোগ করলে 5, 5 এ 4 এ যোগ করলে 9, 9 এ আর 5 এ যোগ করলে 14, 14 আর 5 এ যোগ করলে 19। এভাবে আমরা গণসংখ্যার গড়গুলো ক্রমান্বয়ে পরপর যোগ করে আমরা একটা নতুন কলাম করব যেটাকে বলা হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের কারো যদি সাউন্ডে কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অস্পষ্ট মনে হয়, তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করলাম, ঠিক আছে? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা, এবার আমরা মূল কাজটা করলাম। এটাকে যদি আমরা x অক্ষ ধরে নেই, x ও x ডট, এটা হচ্ছে y ও y ডট। আমরা ছক কাগজ নিলাম। তো আমরা ছক কাগজের মধ্যে এটা বসানোর ক্ষেত্রে নিচে অবশ্যই শ্রেণীব্যাপ্তি, নিচে শ্রেণীব্যাপ্তি বসাতে হবে। অর্থাৎ x অক্ষে আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো আর y অক্ষে বসাবো গণসংখ্যা। অজীব রেখা অঙ্কনের জন্য আমরা x অক্ষে, দুঃখিত, এটা ক্রমযোজিত গণসংখ্যা লিখবো, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত, এখানে আমরা y অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা নিব, x অক্ষে নিব শ্রেণীব্যাপ্তি। তাহলে এবার আমরা দেখা যাচ্ছে এখানে স্টার্ট হচ্ছে 45 থেকে, এখানে শ্রেণীব্যাপ্তি প্রথম সংখ্যাটা হচ্ছে 45, তারপরে হচ্ছে 49, 49, 54, 59, 64, 69। মানে এখানে প্রথম গড়ের যে দুইটা সংখ্যা আছে 45 এবং 49, প্রথমে লিখলাম আমরা 45, তারপর লিখলাম 49, তারপর দেখো 54, 59, 64 এবং 69, 54, 49, 54, 59, 64 এবং 69 ধারাবাহিকভাবে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো x অক্ষের বসাবো। এখানে একটু ব্যাপার হচ্ছে প্রথম গড় 45 থেকে কিন্তু স্টার্ট, 45 থেকে 49, তার মানে 45 লিখতে হবে, 49 লিখতে হবে, দেন 54, 59, 64, 69 এটা আমরা বসাবো x অক্ষে। আর y অক্ষে যেটা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা,
যেহেতু ক্রমবর্ধিত গণসংখ্যা সর্বোচ্চ এখানে পেয়েছি আমরা কত 19 তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 5 10 15 20 এভাবে নিলাম। তো প্রথম 45 থেকে 49 এর জন্য ক্রমবর্ধিত গণসংখ্যা হচ্ছে 5 4, তাহলে আমরা এখানে 4 লিখব। আনুমানিক 5 এর চেয়ে একটু কম 4, তারপর হচ্ছে 5 বড় 5 এর বরাবর নিলাম 5, তারপর হচ্ছে 9 9, তারপর হচ্ছে 64 এর জন্য হচ্ছে 14 14 এবং 69 এর জন্য হচ্ছে 19। ধারাবাহিকভাবে আমরা এই সংখ্যাগুলো এখানে অ্যাড করব। তো ধারাবাহিকভাবে এই সংখ্যাগুলো আমরা অ্যাড করার পরে তারপর আমরা যে বিন্দুগুলো যোগ করে দিব, বিন্দুগুলো যোগ করে দিলে আমাদের যে চিত্রটা আসবে সেটার নাম হচ্ছে অজীব রেখা। অজীব রেখা, তাহলে আমরা এভাবে অজীব রেখা করব। পরীক্ষাতে আমরা জানি গণসংখ্যা বহুপদ বা অজীব রেখা এগুলো বাধ্যতামূলক আসে। সো অজীব রেখা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের কাজ হবে এই অজীব রেখা যে কোনো শ্রেণী ব্যক্তি বা গণসংখ্যা তোমরা নিজেরা তৈরি করবে, তৈরি করে অজীব রেখা এরকম ভাবে একটা অজীব রেখা করবে, এটা তোমাদের একটা কাজ থাকবে। তাহলে আমরা মোটামুটি পরিসংখ্যানের যে আলোচনাগুলো আমরা আজকে ক্লোজ করতে পারি। আমরা চিন্তা করেছি নতুন একটা চ্যাপ্টার আজকে আবার শুরু করব। বিশেষ করে যারা তোমরা আজকে আছো, আমরা যে ত্রিকোণমিতি অনেকদিন ধরে আলোচনা হয় না বা অনেক আগেই তোমরা পড়েছো, হয়তো এগুলো একটু রিভিউ করা উচিত। তো ওই চিন্তা চেতনা থেকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, চলো এবার আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। তোমরা যে যখনই লাইভে আসো একটা প্লিজ একটা কমেন্ট করো, আর তোমরা অবশ্যই লাইভে থাকো। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে কমেন্ট করবা, কমেন্ট করলে আমি সারা সমাধানের চেষ্টা করবো। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ট্রাইগোনোমিতি, এটা গ্রিক শব্দটা কিভাবে আমি দেখি, যেমন ট্রাই, টি আর আই, ট্রাই গণ, ট্রাইগন, ট্রাইগন, এরপর হচ্ছে মেট্রন, মেট্রন, অর্থাৎ ট্রাই শব্দের অর্থ হচ্ছে 3, গণ শব্দের অর্থ হচ্ছে ধার, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। আমরা একটু খেয়াল করি, ত্রিকোণমিতি, আমরা ট্রাইগোনোমেট্রি ইংরেজিতে বলি এটাকে ট্রাইগোনোমেট্রি। এখানে টি আর আই, ট্রাই, ট্রাই মানে 3, আর গণ, জিও এন গণ অর্থ ধার, 3 ধার, আর মেট্রন মানে পরিমাপ, অর্থাৎ 3টা সাইডের মেজারমেন্ট আমরা করতে পারি। তাহলে 3টা সাইডের মেজারমেন্ট কোথায় আছে? অবশ্যই একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে মূলত আমরা ত্রিকোণমিতিটা ইউজ করি, ত্রিভুজের 3টা ধারের কনসেপ্টটা ওখান থেকে মূলত আসে। ট্রাই 3, গণ ধার, আর মেট্রন শব্দ অর্থ হচ্ছে পরিমাপ। আর এই ট্রাই, গণ এবং মেট্রন এই শব্দগুলো হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ। তো এখানে এই গ্রিক শব্দ ঠিক আছে। এবার ত্রিকোণমিতির জনক কে? Very important for us. This question is very important for us. Who is the father of trigonometry? ত্রিকোণমিতির জনক কে? ত্রিকোণমিতির জনক আমরা খেয়াল করব, ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারচাস।
ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারচাস। আমরা সবাই খেয়াল রাখবো, আমরা একটু খাতা কলম নিয়ে বসি, আমরা একটু এন্ট্রি করে রাখি। এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু তোমাদের কিন্তু বইয়ে এটা নাই। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারচাস। ওকে, লেটস গো, আমরা নেক্সট জিনিসটা আলোচনা করি। আমরা যখন আলোচনা করলাম এই ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি, গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রন, ট্রাই শব্দ অর্থ তিন, গণ শব্দ তো তার, মেট্রন শব্দ পরিমাপ। এমসিকিউ হিসেবে আসে মেট্রন শব্দটি কি ধরনের শব্দ, আমরা গ্রিক শব্দ বলবো। এবং মেট্রন শব্দটির অর্থ কি, পরিমাপ। যেটা একটা অল্টারনেট আছে যেটা আমরা বলি মেজারমেন্ট, সিমিলার ওয়ার্ড মেট্রনের মেজারমেন্ট শব্দটা হচ্ছে পরিমাপ। ইটস ওকে, দেন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এটা কি, চিত্রের নাম কি? অবশ্যই এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইটস কল্ড দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথে আমরা নরমালি ইন্ট্রোডিউস হই। এসি, এসি হচ্ছে এখানে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব। এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানে বাহুগুলোর নামের মধ্যে কিছুটা একটু পরিবর্তন মনে হবে। যেমন এখানে এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজকে ইংলিশে বলে হাইপোটেনিউজ। এরপরে এখানে আমরা বিসি, বিসি হচ্ছে বিপরীত বাহু, যেটাকে আমরা ত্রিকোণীর আমরা লম্ব হিসেবে চিহ্নিত করেছি, বলেছিলাম একটু আগে। এ বি, সন্নিহিত বাহু। যেটা বলেছিলাম এখানে এসি হচ্ছে অতিভুজ, যেটাকে বলে হাইপোটেনাস। আর এখানে যে বিসি, বিসি হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ এখানে যে থিটা কোণ, কোণ থিটা কোণ, এটা যদি আমরা সূক্ষ্ম কোণ ধরি বা থিটা কোণের যে অপোজিট যে সাইডটা, অপোজিট যে বাহুটা, সেটাকে বলা হবে বিপরীত বাহু। আর এবিটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহুকে ইংলিশে বলে অপোজিট সাইড, ও ডাবল পি ও এস আই টি ই, অপোজিট সাইড, অপোজিট সাইড। আর এটা হচ্ছে বলে অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট সাইড। তাহলে অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, বিসি বিপরীত বাহুটা যেটাকে বলে অপোজিট সাইড, এবং এবিটাকে সন্নিহিত বাহু যেটাকে বলে অ্যাডজেসেন্ট সাইড। আমরা একটু ইংরেজি ওয়ার্ডগুলো মনে রাখবো। এবার অতিভুজ কাকে বলে? সহজ কথায় আমরা পড়ি ছোট ক্লাসে যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। এবার আমরা কথা বলতে পারি সমকোণের বিপরীত বাহু। এই কোণটা যদি সমকোণ চিন্তা করি, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে এসি, তার মানে এসিটা হচ্ছে অতিভুজ। আর বিসি হচ্ছে বিপরীত বাহু, মানে এই যে থিটা কোণটা এখানে, ইটস আ অ্যাঙ্গেল, এটা দিস অপোজিট সাইড ইজ বিসি। থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে এখানে বিসি। তার মানে আমরা বিসিটাকে কি বলবো? অবশ্যই বিসিটাকে আমরা বলবো বিপরীত বাহু। যেটা যদি আমরা এটা সমকোণ ত্রিভুজ বলে, এটা আবার হয়ে যাবে লম্ব। আর এবিটা হচ্ছে সন্নিহিত বাহু, যে রেখাংশ দ্বারা কোণ উৎপন্ন হয়, যে কোণ উৎপন্নকারী রেখাংশটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই সিস্টেমগুলো আমরা মনে রাখবো। এবার থিটা কোণটা যদি এভাবে না হয়, অন্যভাবে হয়, সেক্ষেত্রে বাহুগুলোর নাম চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরও আমি একটু চিত্র চেঞ্জ করে আমরা অন্য একটা টপিক আলোচনা করছি।
আচ্ছা, এবার আমি যদি এখানে একটা ফিগার, আবার ফিগারটা একটু চেঞ্জ করে দিই, যেমন থিটা কোণটা আমি এখানে ধরলাম না, এখানে যে থিটা কোণটা ছিল এই থিটা কোণটাকে মুছে দিলাম, আমি থিটা কোণ এটাকে ধরলাম। এটা যদি থিটা কোণ হয়, সেক্ষেত্রে এটা যদি থিটা কোণ হয়, এটা অতিভুজ তো ঠিক থাকবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণ যেটাই ধরে গেল অতিভুজ, হাইপোটেনিউস ইজ নো চেঞ্জ, অতিভুজ পরিবর্তন হওয়ার তো কোনো সুযোগ নাই, তাহলে এটা অতিভুজ ঠিকই থাকছে। আর এটা যদি আমরা কোণ ধরি এখানে, এটাকে যখন আমরা কোণ ধরবো, খেয়াল রাখো, এটাকে যখন কোণ ধরবো তখন এবিটা হয়ে যাবে বিপরীত বাহু, এখানে এটা তখন এবি হবে বিপরীত বাহু, এবি হবে বিপরীত বাহু, বিপরীত বাহু। আর এখানে বিসি, বিসিটা হবে সন্নিহিত বাহু, আর এসি তো অতিভুজ ঠিকই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। অনেকগুলো এমসিকিউ কিন্তু এই সিস্টেমে আসে, আমরা ওই দেখা যায় কোন এটাকে চিন্তা করে সবসময় কাজ করি, কখন সূক্ষ্মকোণটা কোথায় আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ওই সূক্ষ্মকোণের আলোকে আমরা সবাই কাজ করি। ওকে, আচ্ছা, এবার আমরা আরো কিছু টপিক শিখবো। গ্রিক কিছু বর্ণমালা আছে, গ্রিক যে শব্দগুলো, গ্রিক বর্ণমালা গুলো যেমন হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, গামা, আলফা, বিটা, গামা, ওমেগা, থিটা, এটা হলো পাই, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে সাই, এটা হচ্ছে মিউ, এবং এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ডেল্টা, এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে গ্রিক ভাষায়, আলফা, বিটা, গামা, ওমেগা, থিটা, ল্যামডা, পাই, ফাই, সাই, মিউ, ডেল্টা, এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ আছে গ্রিক শব্দের মধ্যে। তো ত্রিকোণমিতির মধ্যে যে থিটা কোণটাকে, কোণকে প্রকাশ করেছে, কোণ প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই গ্রিক শব্দ ব্যবহার করেছে। এছাড়া আমরা ফিজিক্স, কেমিস্ট্রি বিভিন্ন যে সিম্বল গুলো দেখতে পাই, প্রত্যেকটা সিম্বলে কিন্তু গ্রিক শব্দ, গ্রিক বর্ণমালা যেটাকে বলে। তো এই গ্রিক বর্ণমালাগুলোর সাথে আমরা অনেক আগে পরিচিত আছি, এরপর আমি জাস্ট একটু তোমাদেরকে আবারও একটু আলোচনা করলাম যেন সবার মনে থাকে। আলফা, বিটা, গামা, ওমেগা, থিটা, ল্যামডা, আর অনেক আছে, আর অনেক লেখা যাবে, ঠিক আছে? তবে এগুলোর সাথে আমরা পরিচিত হব। তো এবার আমরা মূল আলোচনায় আসি। যেমন ত্রিকোণমিতি প্রকাশ করার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। 6টি অনুপাত দিয়ে মূলত সবগুলো ত্রিকোণমিতির যে আলোচনাগুলো আছে 9.1, 9.2 বা অধ্যায় 10, এই দুইটা নবম এবং দশম দুইটা অধ্যায় ত্রিকোণমিতি, এই দুইটা অধ্যায়ের ম্যাক্সিমাম সকল কাজগুলো কিন্তু এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে কিন্তু প্রকাশ করা হয়। এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আমরা একটু জানবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি। আমরা অনেকে জানি, এরপরও আমি তোমাদেরকে বলছি তোমরা একটু মনোযোগ দাও। তো সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের এই পিছনের যে পড়াগুলো এগুলো আবার একটু মনে পড়বে। আর ত্রিকোণমিতির ব্যাপারটা আসলে কিছুদিন প্র্যাকটিস না করলে কিন্তু মানে মনে থাকে না, তো খুব একটা স্বাভাবিক ব্যাপার।
তো সো যারা আমার ক্লাসটা দেখতেছো একটু মনোযোগ দিলে আশা করি তোমাদের আবার পিছনের কথাগুলো মনে পড়বে এবং এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যে জিনিসটা আমি আলোচনা করছি বলছিলাম যে সাইন কস সেক is nine cosec cos sec sec nine cosec। এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা লিখলাম এখানে সাইন কস টেন কোসেক সেক কট। আমরা যদি এভাবে শিখি আমাদের জন্য একটা পজিটিভ হয়। আমরা শিখবো সাইন কোসেক কস সেক টেন কট। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ছয়টি। ঠিক আছে, সাইন কোসেক কস সেক টেন কট, এই ছয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল রাখবো। সাইন কোসেক কস সেক টেন কট, এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই এই অনুপাতগুলোর মধ্যে আমরা মনে রাখার পদ্ধতি হচ্ছে এভাবে কি আমরা শিখবো, মুখস্থ করে শিখবো সাইন কোসেক কস সেক টেন কট। নরমালি আমি শুধু লিখলাম সাইন, সাইন কোনো অর্থ প্রকাশ করবে না, সিঙ্গেল এটা কোনো অর্থ প্রকাশ করবে না। যখন এটার সাথে কোনো গ্রিক শব্দ গ্রিক বর্ণ আমরা জুড়ে দিব তখন এটা একটা অর্থ প্রকাশ করবে। যেমন সাইন আলফা অথবা সাইন থিটা অথবা সাইন বিটা অথবা সাইন গামা, এই যখন গ্রিক বর্ণগুলো আমি যখন এটার ভাষায় ব্যবহার করব তখন এটা একটা অর্থ প্রকাশ করবে। যেমন সাইন থিটা, সাইন থিটা কি? সাইন থিটা কি? একটা সমকোণ ত্রিভুজের লম্ব এবং অতিভুজের মধ্যে যে একটা আনুপাতিক সম্পর্ক, লম্ব এবং অতিভুজের মধ্যে যে একটা আনুপাতিক সম্পর্ক সেটাকে সাইন থিটা বলে। লম্ব এবং অতিভুজের মধ্যে যে একটা আনুপাতিক সম্পর্ক সেটাই সাইন থিটা। ঠিক আছে, তাই আমরা থিটা আলফা বিটা বা গামা যখন এই গ্রিক বর্ণগুলো ব্যবহার করব তখন এটা একটা নিজস্ব অর্থ প্রকাশ করবে। মনে করো আমরা এমন হলো যে জন্মগ্রহণ করলে তো আমাদের নাম থাকে না, আমাদের নামটা আগে দিতে হয়। জন্মগ্রহণ করলে আমরা সবাই মানুষ, মানুষের তো অভাব নাই, সবাই তো আমরা মানুষ, এরপর একটা নাম থাকবে এক একজনের এক একটা ইত্যাদি। আচ্ছা, তার মানে আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি সাইন সেপারেটলি কোনো মিনিং প্রকাশ করবে না, আর যখন এর সাথে ওয়ার্ড থাকবে গ্রিক বর্ণগুলো থাকবে এবং বিটা গামা থাকবে তখনই এটা একটা নিজস্ব অর্থ প্রকাশ করবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগাতে হবে। এবার আমরা যে কাজ করব, এখানে এখানে কিছু কতিপয় সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। যেমন সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। মানে বিপরীতভাবে প্রকাশ করলে আমাদের সুবিধা কি? সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, আবার sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা মনে রাখবো এভাবে, মানে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, এগেইন আবার cosec থিটা ইকুয়াল টু যদি কি বলে cosec থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 1 বাই sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা এবং cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এভাবে আমরা সূত্রগুলো ই করতে পারি, যেমন cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, আবার sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, অনুরূপভাবে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এখানে একটা দুইটা তিনটা
6টা সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা কাজ করতে গেলে কিন্তু এই ফর্মুলাগুলো লাগবে, আমাদের এই তথ্যগুলো লাগবে, আমাদের ভালোভাবে এগুলো আয়ত্ত করতে হবে। আমাদের গাণিতিক, আমরা ত্রিকোণমিতিক গাণিতিক প্রবলেম সলিউশন করতে গেলে কিন্তু ওই প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি যদি তোমাদেরকে কৌশলটা বলে দিছি, মেমোরাইজিং এর দরকার নাই, আমি শুধু সাইনের বিপরীত জানবো কোসেক, বা কোসের বিপরীত জানবো সেক, ট্যানের বিপরীত জানবো কট, এই তথ্যটা যদি আমি মাথায় রাখি তাহলে দেখা যাবে সবগুলো জিনিস আমি খুব সহজে বুঝতে পারবো এবং জানতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যারা লাইভে আসছো, পরে আসছো, তোমরা একটা কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা যে আসছো। প্রতিনিয়ত আসা উচিত, এরপরও কারো যদি লেট হয়ে যায় তোমরা পরে আবার পিছনের অংশটা আলোচনা যেগুলো করেছি এগুলো তোমরা একটু দেখে নিবা। আমার সামান্য পরিশ্রম তোমাদের জন্য যদি অন্তত একটু উপকার হয় তাহলে আমি মনে করবো নিজেকে সার্থক মনে করবো। আর এই পরিস্থিতি তো এছাড়া কোনো আসলে ওয়ে নাই, তো তোমাদের একটু কষ্ট করতে হবে, দৈনন্দিন হোমওয়ার্ক গুলো করতে হবে। অনেকেই কিন্তু হোমওয়ার্ক করেছো, যারা করেছো অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করো নাই তারা কিন্তু প্রতিনিয়ত করতে হবে। আবার অনেকে কিন্তু পরে পাঠাচ্ছ, তোমরা একটু ইন টাইমে পাঠানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা আরো কিছু সূত্র, গাণিতিক সূত্র আছে, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এই তিনটা সূত্র আমরা প্রুফ করব, তিনটা সূত্রে প্রুফ করব। প্রুফ করার আগে আমরা আমাদের একটু জানতে হবে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আবার ইচ্ছা করলে এখান থেকে তৈরি করা যায়। যেমন দেখো, আমরা যদি sin স্কয়ার থিটাকে ঠিক রেখি, মানে ঠিক রেখে দেই, তাহলে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা আপাতত এই তিনটা মনে রাখবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা খেয়াল রাখবো। এছাড়া আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো তোমরা আসলে সাথে সাথে লিখে ফেলাটাই উত্তম, পরে আবার ওই রেকর্ডিংটা আসলে দেখা হয় না, অলসতা দেখা দেয় আমাদের। আমরা যারা খাতা কলম নিয়ে বসছি আমরা সাথে সাথে যদি একটু লিখে ফেলি আমাদের জন্য বেটার হয়, একসাথে গোছানো থাকবে সূত্রগুলো। আমি এর আগে 6টা লিখেছি, 7টা 8টা 9টা 10টা 11টা, আবার এগুলো থেকে বিভিন্ন সূত্র তৈরি হবে, আমরা এই সূত্রগুলো খাতার পাশাপাশি লিখে রাখবো। তাহলে এই মুহূর্তে আমরা এই তথ্যগুলো আলোচনা করলাম, আর কিছু তথ্য আমরা আলোচনা করব। আচ্ছা, লাইভে কারা কারা আছেন একটু দেখি। লাইভে আছে ইয়াসির রহমান, আছে নেকবুল হোসেন, তাসনিম হারুন তরি, তারপর নীলপরি, ইয়াসফিল মিয়াস, নিশ্চিতা কি নাই? আচ্ছা, আমরা কয়েকটা তথ্য একটু খেয়াল রাখবো এর আগে। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে লম্ব, লম্বটাকে ইংরেজিতে বলে পারপেন্ডিকুলার, আর বিসি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বেস, আর এসি হচ্ছে অতিভুজ, এটাকে বলে হাইপোটেনাস, হাইপোটেনিউস,
হাইপোটেনিউস, বেস এন্ড পারপেন্ডিকুলার। এবার এই যে এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ এখানে আমি আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের সাথে 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা কি? সম্পর্ক আমাদের জানতে হবে। যেমন সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। দেন cos থিটা, tan থিটা। তাহলে এখানে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই স্টেপ গুলো কিন্তু আমরা জানতে হবে, মুখস্থ বা যেভাবে হোক প্রত্যেকটা। এই যে sin থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি, cos থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি, অথবা tan থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি, প্রত্যেকটা সম্পর্ক আমাদের ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা রিলেশন, sin থিটা কিভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে রিলেশন ক্রিয়েট করে, প্রত্যেকটা রিলেশন কিভাবে ক্রিয়েট করে আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে sin থিটার বিপরীত কি? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা গেল কি হবে? কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু AC বাই AB চেঞ্জ হবে, মানে এই যে sin থিটাটা উল্টাই দিলে হয়ে যাবে। এরপরে sec থিটা, sec থিটা হবে AC বাই BC। তারপরে cot থিটা, BC বাই AB। অর্থাৎ sin থিটাকে যদি আমরা উল্টিয়ে দিই, sin থিটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা হয় AC বাই AB, তখন এটা হয়ে যাবে কোসেক থিটা। অনুরূপভাবে এখানে cos থিটাটাকে যদি আমরা উল্টাই দেই, cos থিটার উপরে AC নিচে যদি BC দেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে sec থিটা। tan থিটাটাকে যদি আমরা উল্টিয়ে দেই সেটা হয়ে যাবে cot থিটা। আশা করি বুঝতে পেরেছো। মানে এই সম্পর্কগুলো বাধ্যতামূলক আমাদের জানতেই হবে, এগুলো মানে অ্যাভয়েড করা, এগুলোর কোনো সুযোগ নেই, আমাদের জানতেই হবে। এরপরও আমি তোমাদের কিছু মনে রাখার কৌশল, হয়তো অনেক আগে তোমাদের প্রথম ক্লাস যখন তাদের পড়াইছিলাম, শুরু করছিলাম, কিছু কৌশল নিয়ে হয়তো আলোচনা করছিলাম। আমি কৌশল ছন্দ একটা ছিল, ছন্দ শিখেছিলাম, আমি ছন্দটা কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছি তোমাদের। আমরা ইচ্ছা করলে এই ছন্দটা দিয়েও কিন্তু কি করতে পারি, যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের যে ত্রিভুজের সাথে যে একটা সম্পর্ক রিপ্রেজেন্ট করে, ওইটার কৌশলটা আমরা মনে রাখতে পারি। যেমন এখানে ছয়তে হচ্ছে sin থিটা, লয়তে হচ্ছে লম্ব, সরয়তে অতিভুজ, কয়তে cos থিটা, বয়তে ভূমি, সরয়তে অতিভুজ, তেতে tan থিটা, লয়তে লম্ব, ভয়তে ভূমি। সাগরে লবণ হয়, কাশকি ভুলো না অমিকে, তেরা লম্বা ভূত। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে sin থিটা, এটার বরাবর আমি চিন্তা করি sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিমিয়া মানে অতিভুজ। আর এখানে যদি cos থিটা লিখি, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে যদি tan থিটা লিখি, tan থিটা ইকুয়াল টু, tan থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে যদি tan থিটা লিখি, tan থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে যদি tan থিটা লিখি, tan থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে যদি tan থিটা লিখি, tan থিটা ইকুয়াল টু
লম্ব বাই ভূমি। আচ্ছা, এখানে সাগরের লবণ অনেক, সহায়তে সাইন থিটা, লয়েতে লম্ব, সহায়তে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে আসো কাশটি ভুলো না অমিকে, মানে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূ, তারপরে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো প্রত্যেকটা পাশাপাশি কিন্তু আমি লিখেছি। আবার যদি আমি এখানে sin থিটাকে উল্টিয়ে দেই, sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cosec থিটার ক্ষেত্রে অতিভুজটা উপরে হবে, লম্বটা নিচে। cos থিটার ক্ষেত্রে অতিভুজটা উপরে, ভূমিটা নিচে। tan থিটার ক্ষেত্রে ভূমিটা উপরে, লম্বটা cot থিটার ক্ষেত্রে চেঞ্জ করে দিলে আমাদের cot, tan থিটাকে চেঞ্জ করলে আমরা cot থিটা পেয়ে যাব, cos থিটাকে চেঞ্জ করলে আমরা sec থিটা পেয়ে যাব, sin থিটাকে আমরা চেঞ্জ করলে cosec থিটা পেয়ে যাব। তোমরা এই তথ্যটা খাতায় ভালো করে লিখে রাখতে পারো, তাহলে তোমাদের অনেক সময় sin cos tan এর মধ্যে আমরা প্যাচ লাগাই ফেলি যে আসলে sin থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ। তুই cos থিটাটা sin থিটা, sin থিটাটা cos থিটা, এটা প্যাচ লাগাই ফেলি, তাহলে কিন্তু নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই। মানে একটা অনুপাত যদি আমরা ভুল করে ফেলি, এখানে কিন্তু শূন্য পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সো এই তথ্যটা যদি আমরা মনে রাখি, এটা আমাদের জন্য বেটার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্স আছে বা মেসেঞ্জার আছে, তোমরা তোমাদের সমস্যাগুলো শেয়ার করবা। তোমাদের সমস্যা যদি থাকে আর কি, তাহলে শেয়ার করলে ইনশাআল্লাহ আমার সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেমন আমরা একটু আগে লিখেছিলাম, একটা সূত্র লিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কিভাবে হয়? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আমি দেখেছি, বিভিন্ন বোর্ড পরীক্ষা ছোটখাটো প্রশ্ন হিসেবে চলে আসছে। বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণটা চলে আসছে। আবার আমরা দেখেছি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্রমাণটা কিন্তু চলে আসছে। তার মানে এই প্রমাণগুলো আমাদের কিন্তু বাধ্যতামূলক লাগবে। আজকের যে আলোচনাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ ট্রিগোনোমেট্রির ফাউন্ডেশন, এটা বেসটা তৈরি হচ্ছে। এই বেসটা আমাদের মধ্যে থাকলে আর বাকি কাজগুলো আমাদের খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি। তোমাদের যাদের লিখতে পারো না, তোমরা পরে একটু রেকর্ডিংটা দেখে নিবা, তাহলে ওখানে অবশ্যই পাবা। আমি রেকর্ডিং আবার ডিলিট করি না, রেকর্ডিং থাকবে তোমাদের এখানে। আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কিভাবে হয়, এই প্রমাণটা নিয়ে আমরা আলোচনা করব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রুফ নিয়ে আলোচনা করব। এটা প্রুফ নিয়ে আলোচনা করলে আমাদের প্রথমে জানতে হবে sin থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি, cos থিটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি। এই সম্পর্কটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের প্রমাণ করতে সমস্যা হবে না। তাহলে আমরা এখানে প্রথমত পিথাগোরাসের সূত্রটা আমরা সবাই জানি। পিথাগোরাসের সূত্রটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি, সম্ভবত 7 8 থেকে। পিথাগোরাসের সূত্রটা আমরা জানি, পিথাগোরাস অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমাদের লাগবে এটা প্রমাণ করার জন্য, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, ঐতিহাসিক সূত্র, যেটা প্রতিনিয়ত আমাদের মানে যে কোনো জায়গাতে দেখা যায় আমরা এটা ব্যবহার করি। পিথাগোরাস সাহেব অনেক সুন্দর একটা সূত্র আবিষ্কার করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
তোমরা যারা আছো তোমরা নতুন নতুন সূত্র কখনো আবিষ্কার করবে, আবার আবার আমরাও পড়াতে গেলে এরকম আলোচনা করবো। যেমন পিথাগোরাসের কথা আমরা স্মরণ করে ফেললাম। আচ্ছা, তো আমরা প্রথমত sin থিটা ইকুয়াল টু কি লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। সুতরাং sin স্কয়ার থিটা আমরা যদি বর্গ করি তাহলে এটা লিখতে পারি বিসি স্কয়ার এসি স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম। এখানে বিসি কিন্তু পুরোটা একটা বাহু, আবার এসি কিন্তু পুরোটা একটা বাহু। তার মানে আমরা বিসির বাহুর বর্গ, আমরা কিন্তু আবার বি স্কয়ার সি স্কয়ার কেউ লিখবো না, অনেকে ভুল কাজটা করে এখানে। আমরা বিসি এখানে একটা বাহু মানে বাহু স্কয়ার, এসি এখানে একটা বাহু এসি স্কয়ার। তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করলাম এবং এটা ইকুয়েশন 1, এটাকে আমরা একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। ঠিক আছে, এবার আমার লাগবে এখানে cos থিটা। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ AB by AC, then cos square theta equal to AB square by AC square। এটা 2 নম্বর সমীকরণ হবে। ঠিক আছে, একটু আগে তো আমি sin থিটার সম্পর্কটা এবং cos থিটার সম্পর্কটা কিন্তু আলোচনা করেছি। এবারে আলোচনার সাপেক্ষে আমরা এই সমকোণী ত্রিভুজটাকে ব্যবহার করেছি। এটার সাহায্যে আমরা sin থিটা ইকুয়াল টু লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করলাম, আবার cos থিটা ইকুয়াল লিখতে পারি ভূমি বাই অতিভুজ এবং উভয় পক্ষকে বর্গ করলাম। এবার আমাদের কাজটা কিন্তু অনেকটা কমে গেল। এবার আমরা কি করতে পারি, 1 নং ও 2 নং সমীকরণ আমরা যোগ করব। এক নং ও 2 নং সমীকরণ যোগ করে পাইবা, যোগ করে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করলে কি হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা মান ছিল bc স্কয়ার বাই ac স্কয়ার তাহলে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তো যোগ করলে কি আকার দাঁড়ায়, এখানে লসাগু নিতে পারি আমরা ac স্কয়ার, এখানে লসাগু যদি আমরা ac স্কয়ার নিই তাহলে ac স্কয়ারের সাথে ac স্কয়ার ভাগ করলে 1, তার মানে এখানে থাকছে শুধু bc স্কয়ার, আর ac স্কয়ার ac স্কয়ার মিলে থাকতেছে এখানে ab স্কয়ার। তার মানে আমরা যে একটু আগে সমকোণী ত্রিভুজ আঁকছিলাম সূত্রটা হবে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ac স্কয়ার ডিভাইড বাই ac স্কয়ার ইকুয়াল টু 1। সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইভাবে আমরা মূলত সূত্রগুলো প্রমাণ করব। ঠিক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা এই প্রমাণটা ভালোভাবে আয়ত্ত রাখবা, চিত্রটা আঁকবা। আমি ঠিক যেভাবে করেছি সেভাবে করলে ফুল মার্কস পেয়ে যাবে, এখানে কোনো বাকি নাই। বা চিত্রের ব্যাখ্যা এটা সেটা এখানে নো এসেনশিয়াল, যে কাজগুলো যেভাবে করেছি এভাবে করলেই তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে আমরা এই ধারাবাহিকতায় বাকি যে দুইটা সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ। এই দুইটা প্রমাণ আমরা হোমওয়ার্ক করব, এই দুইটা প্রমাণ হোমওয়ার্ক করব। আর প্রয়োজনীয় ত্রিকোণমিতিক সূত্রাবলী এই স্টার
আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে তোমাদের এগুলো। প্রথমত sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এছাড়া আমি কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ওটাও কিন্তু করব এটার সাথে পাশাপাশি। এটার পাশাপাশি কিন্তু এটাও থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা সহ তিনটা সূত্রের প্রমাণ। আর ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আমি আলোচনা করেছি আজকে সকল সূত্রগুলো শিখবা এবং লিখবা। লেখার পরে আমাকে মেসেঞ্জারে সেন্ড করবা। লেখার পরে আমার মেসেঞ্জারে সেন্ড করবা। আর অজীব রেখা তো আজকে প্রথমে আমি আলোচনা করেছিলাম যেহেতু আমাদের পরিসংখ্যান আলহামদুলিল্লাহ শেষ, আমরা দেখো অল্প অল্পকে কিন্তু আমাদের পরিসংখ্যানের একটা পার্ট আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি। আর আমরা কিন্তু ইনশাআল্লাহ আর কিছুদিন ক্লাস করলে আমাদের দেখবা ত্রিকোণমিতি পার্টও শেষ হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আমরা কমপ্লেক্স বিষয়গুলোতে যাব ইনশাআল্লাহ। তো আশা করি আশানুরূপ আমাদের ফলাফল ইনশাআল্লাহ হবে। তাহলে এই কাজগুলো তোমরা করবা। আর তোমরা অবশ্যই সবাই এন টাইমে লাইভে আসার চেষ্টা করবা। আসলে লাইভের হিসাবটাই কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, আমরা একটু লাইভে আসবো, প্রতিদিন সবাই লাইভে আসার পরে প্রথমত আগে একটা কমেন্ট করব। ঠিক আছে, হাই হ্যালো বা সালাম যেটাই হয়, যে কোনো একটা কমেন্ট করবা। কমেন্ট করলে আমি তোমাদের উপস্থিতিতে এনশিওর হব। আর আমি কিন্তু তোমাদের বাসায় ফোন করে একটু খোঁজ খবর নিব তোমরা আসলে হোমওয়ার্ক করো কিনা বা কতটুকু কি পড়াশোনা করতেছো। তো আমি আবারও তোমাদেরকে বলবো বাসায় থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর অবশ্যই পড়াশোনার সাথে একটু ভালো সম্পর্ক রাখবা, পড়াশোনা করতে হবে। তো আমরা এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে কাজ চালিয়ে যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।